নমস্কার। চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ভীষণ খারাপ দৃশ্যটা আমার পিছনে যাকে দেখছেন সবারই খুব পরিচিত রেজ্জাক মোল্লা সাহেব। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বামেদের ৩৪ বছর রাজত্বে একটা বড় সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। একেবারে চাষার ব্যাটা বলে নিজেকে পরিচিত করতেন এবং তিনি এতটাই বামপন্থায় বিশ্বাসী ছিলেন এবং তার কাজের পদ্ধতি ধারা সেটা সবাইকে আকৃষ্ট করত এবং সাধারণ মানুষের মনে খুব সহজে জায়গা করে নিতে পারতেন। এহেন এই রেজ্জাক মোল্লাকে শেষ পর্যন্ত এক্সপেলড হতে হয় পার্টি থেকে। আমি আজকে কেন তাকে নিয়ে এই প্রতিবেদনটা করছি তার একটু বক্তব্য শোনালেই বুঝবেন। তিনি মৃত্যু কিন্তু এত তাড়াতাড়ি করতেন না। ৮২ বছর বয়সে তার মৃত্যুবরণ করতে হয়েছে তাকে। কিন্তু এই মৃত্যুর পিছনে জানেন কি? তার ভীষণ আক্ষেপ। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত আক্ষেপ করে গেছেন কেন তিনি এই বাম দলটাকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেলেন এবং তার নেপথ্যে যে কারণটা বলেছেন সাংঘাতিক। শুনলে আপনারা আরো অবাক হবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলে তাকে এই তৃণমূল কংগ্রেসে নিয়ে গেছেন। আমি আপনাদের তার বক্তব্য ছোট করে শোনাবো, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তার অসুস্থ শরীরে ঠিকঠাক কথা বলতে পারছেন না, সেই অবস্থার মধ্যেও বামেদের একজন খুব ঘনিষ্ঠ তার নেতা তার বাড়িতে যিনি গেছিলেন তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন। সেই কথাগুলো একটু শুনুন এবং তিনি কেন তৃণমূলে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে তাকে নিয়ে গেছিলেন সেটা একটু শুনে নিন, তারপরে বিস্তারিত আসবো। আমি এখনো আছি, আর বুড়ো হয়ে গেছি, খুব কষ্টে আছি। তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয়। তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়লো। তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয়। আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন। আমি একেবারে পড়ে গেছি, আমি আর হাঁটতেও পারি না। আর আমার ৮২ বছর বয়স হয়ে গেছে। এই আমাদের বুদ্ধবাচার্য এখন আর কিছু করার নেই। তবে আপনাদের অনেকের কথা তোমার মাঝে মাঝে মনে পড়ে। আর আপনি সেই আম খেতে এসেছিলেন একবার, সে কথাটা মনে আছে। কারণ আম গাছে তো আম হয়েছিল এবার ভালো। তো আপনাকে তো আর ডাকতে পারিনি, কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি। এইটি আমার জীবনে একটা দুঃখ, কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি। এইটি আমার জীবনে একটা দুঃখ, জীবনে একটা খুব কষ্ট। কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন। এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই? মমতা যে বললো যে আপনি আমাদের দলে আসুন। আমি বললাম যে আমি যে কী করবো, আমি তো বামপন্থী। তো বললো আমি বামপন্থীদের পছন্দ করি, ওরা ভালো করে কাজকর্ম করে। মমতা যে বললো যে আপনি আমাদের দলে আসুন। আমি বললাম যে আমি যে কী করবো, আমি তো বামপন্থী। তো বললো আমি বামপন্থীদের পছন্দ করি, ওরা ভালো করে কাজকর্ম করে। এই সব কথাটা ভুলে গিয়ে ওখানে গেলাম। তারপরে মন্ত্রী হয়ে গেলাম আবার। তা এই জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য আর আমাদের এখনকার মুখ্যমন্ত্রীকে মমতা। এই মমতার কথা বেরিয়ে তো আমার আর কিছু করার নেই। এবার আমি এখন নিঃসঙ্গ, বেশি বেশি চেয়ারে একটা পড়ে থাকি, চেয়ারে। আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয়, তখন চোখ দিয়ে আবার জল বেরোয়। আর কী করবো বলুন? আপনারা ভালো থাকুন, যতদিন পারেন চেষ্টা করুন। ভালো থাকুন, যতদিন পারেন চেষ্টা করুন। কথাগুলো শুনলেন, নিশ্চিতভাবে আপনার মনেও কষ্ট দেবে। আসলে এই কষ্টটা নিয়েই রেজ্জাক মোল্লা সাহেব মৃত্যুবরণ করলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বামপন্থায় বিশ্বাস রেখেই মারা গেছেন, কিন্তু মনে ওই ক্ষতটা বারে বারে তাকে বিধ্বস্ত করেছে। তিনি তৃণমূল কংগ্রেস যা ঘোষিত এই বামেদের শত্রু এবং যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কালিমালিপ্ত করেছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের এমন
কর্মের মহাযজ্ঞ, মানে চারিদিকে শিল্প কলকারখানা গড়ে উঠছিল, সেটাকে সলিল সমাধি করলো যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসে তিনি নাম লিখিয়েছিলেন। সেটা তার কাছে বিরাট দুঃখের। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার বাড়ির সাথেও যা কথা বলে জেনেছি যে এই রেজ্জাক সাহেবকে তিনি বলেছিলেন যে তিনি বামপন্থাকে অনুসরণ করেই কাজ করবেন। বিভিন্ন জায়গায় এই কারণে তিনি দেখবেন প্রকাশ্যে বলেছেন, এবং তার অনেক নেতারাও বলেছেন যে তিনি বামপন্থাকে ভীষণ ভালোবাসেন, বামপন্থী নেতাদের তিনি পছন্দ করেন, তাদের কাজের পদ্ধতি পছন্দ করেন, এবং তিনি নাকি বামপন্থীদের থেকেও বড় বেশি বামপন্থী। এটাকে বলে বিভিন্ন বামপন্থী নেতাদের মনে তিনি জায়গা করে নিতে চেয়েছিলেন। এই কারণে সেই সময় যেহেতু বামেদের অবস্থা তার এতটাই খারাপ হয়ে গেল, এবং মানে পরাজয়টা এমন আকাশ থেকে যেন মাটিতে এসে পড়ল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে বামেদের অনেক নেতা মন্ত্রীদের তার দলে অন্তর্ভুক্তি ঘটিয়ে এই সরকারটাকে আরও মজবুত করবেন, এবং সেটা করেছেনও। বেশ কয়েকজন বামপন্থী নেতাদের তিনি কিন্তু মানে মন্ত্রীদের নিয়ে তার দলে সমৃদ্ধ করেছেন, এবং তিনি তাতে ভীষণভাবে খুশি। সেটা একই জিনিস এই রেজ্জাক সাহেবের সাথেও করেছেন, কিন্তু রেজ্জাক সাহেব সেটা বুঝতে পারেননি। দেখুন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত বামপন্থী নেতারা, কান্তি গাঙ্গুলি বলুন, অন্যান্য রবীন দেব বলুন, এরা কিন্তু যোগাযোগ রেখেছিলেন এই রেজ্জাক সাহেবের সাথে। কিন্তু তৃণমূলে যাওয়ার পরে তিনি মন্ত্রীও হলেন, কিন্তু তৃণমূলের কেউ তার সাথে যোগাযোগ রাখতেন না। ইভেন এই বৃদ্ধ বয়সে তাকে মারও খেতে হয়েছিল তৃণমূলের ওই শওকাত বা আরাবুল এদের হাতে। ভাঙড়ে আপনারা জানেন, ভাঙড় কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন। তো সেখানে একটা দ্বৈরথ তাদের মধ্যে নিজেদের মধ্যেই চলে, মারামারি কাটাকাটি চলে। তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতিটা দিয়েছিল তাকে যে তিনি এতটা বামপন্থায় বিশ্বাস রাখেন, এবং সেই ভুলটা নিয়েই, মানে এই ভুলটা করে তিনি ভীষণভাবে অনুতপ্ত। সেটা একেবারে ঠাড়ে ঠোড়ে প্রতিটা দিন তিনি বলতেন, এবং তাকে কুরে কুরে খেয়েছে এই অপরাধ বোধ। আসলে তিনি আলটপকা মন্তব্য করতেন পার্টি সম্পর্কে, তিনি যেটা একেবারে একটা স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন, কিছু কিছু সময় নিজের মতো চলতে চেয়েছেন। সিপিআইএম বা বামেদের পার্টিতে তো সেটা চলে না, একেবারে পার্টির নিয়ম গঠনতন্ত্র মেনে চলতে হয়। কিন্তু সেই জায়গায় তিনি বিচ্যুতি ঘটিয়েছিলেন বলেই তাকে এক্সপেলড করা হয়েছিল, এবং সেই সুযোগটা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যে তার জীবনে কত বড় একটা ক্ষত, এই ক্ষতটা তিনি আর সহ্য করতে পারেননি। তাই 82 বছর বয়স তিনি যেরকম মাঠে ঘাটে কাজ করতেন, যেভাবে মানুষের মধ্যে ঘুরে বেড়াতেন, মাঠে প্রতিদিন যাওয়া আসা করতেন, সেখানে তিনি এই সুঠাম চেহারা এত তাড়াতাড়ি ভেঙে পড়তেন না। আসলে তার মনটা একেবারে ভেঙে গেছিল যখন এই বামেদের দলটাকে ত্যাগ করে তিনি তৃণমূলের মতো একটা দলে নাম লিখিয়েছিলেন। এটা তার কাছে ভীষণ ভীষণভাবে ব্যথা দিয়েছে, এবং তার এতটাই ব্যথা, এতটাই কষ্ট তাকে দিয়েছে, সেই যে রোগে পড়লেন, তারপর তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। তাই একান্ত আলাপচারিতায় তিনি বলছিলেন যে জীবনে যদি সবচাইতে বড় ভুল করে থাকেন, তৃণমূল কংগ্রেসে গিয়ে করেছেন সেটা। আপনারা এই প্রতিবেদনটা অনেক মানুষের কাছে শেয়ার করে দিন, লাইক করে দিন, কারণ এটা ভীষণভাবে প্রয়োজন এই সময় 2026-এর আগে, যে বামপন্থী নেতারা কতটা মহান হন, এবং তাদেরকে এই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ব্যবহার করেছেন, এবং তিনি অকপটে স্বীকার করেছেন যে বামপন্থীদের কাজকর্ম তার ভালো লাগে। এই রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।